শুরু হয়ে গেল টি-20-র ধামাকা। ডালাসে বড় রান তাড়া করে জয় দিয়েই বিশ্বকাপ শুরু করেছে যুক্তরাষ্ট্র। আমাদের বিশেষ আয়োজন কাভার ড্রাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাকিবুল হাসান, আর প্রথম দিনের অতিথি সাবেক অধিনায়ক হাবিবুল বাশার। আপনাকে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ। টি-20 ধামাকা যেটা বলছিলাম, যে এই ফরম্যাটের ক্রিকেটের তো মজাই এটা, যে আমরা বলি যে ছোট দল এখানে বড় দল হয়ে যায়। যদিও আজকে সেই বিবেচনার দুটো ছোট দলের খেলা, কিন্তু যুক্তরাষ্ট্রকে কি ছোট দল বলার সুযোগ আছে যারা বাংলাদেশের সাথে সিরিজ জিতে ফেলেছে? দারুণ জয় তো। খেলার স্টাইল দেখে কিন্তু মনে হচ্ছে না। আমরা যখন এর আগে দেখেছি এশিয়ান কান্ট্রিগুলির খেলাগুলি আর এখনকার সহযোগী সদস্যদের খেলাগুলি সম্পূর্ণ ডিফারেন্ট। ইউএসএ যদি আপনি ওদের রান তাড়া করার স্টাইলটা দেখেন, ইভেন কানাডার ব্যাটিং দেখেন, এই সেম কানাডার খেলা কিন্তু আমি আগে দেখেছি। তখনকার তাদের খেলার স্টাইলটা, তাদের ব্যাটিং স্টাইলটা আর এখনকার স্টাইলটা টোটালি ডিফারেন্ট। এখন কিন্তু মনেই হয় না যে তারা সহযোগী সদস্য, যে যেভাবে ব্যাটিং করেছে তারা। বিশ্ব ওভারে 191 কিন্তু সহজ রান নাই, 194 সেটাকে আবার ইউএসএ চেস করেছে। ঠিক যেভাবে চেস করতে হয় 14 বল আগে, 14 বল আগে, মানে 14 বল আগে যদি আপনি চেস করতে পারেন, তার মানে হচ্ছে এখানে যদি 200-র উপরে রানও থাকতো সেটা কিন্তু ম্যাটার করতো না। সেটা ম্যাটার করতো। এবং ওই সময় যে ধরনের খেলা দরকার, মানে পাওয়ার হিটিং, 6 মারা, মানে ওভার প্রতি রানের হিসাবে যাওয়া, ঠিক সেভাবে কিন্তু ইউএসএ গিয়েছে। আমার মনে হয় তাদেরকে ছোট দল বলার কোনো সুযোগ নেই। আর একটা জিনিস হয়তো আমরা অনেকেই জানি না, এখন কিন্তু অনেক দেশ খেলে, সহযোগী দেশ কিন্তু অনেকের মধ্যে, তাদের মধ্যে কিন্তু খেলাটা বেশ কম্পিটিটিভ হয়। কেউ যখন ওয়ার্ল্ড কাপে আসে তার মানে সে ভালো খেলে এসছে, তাকে ছোট করে দেখার কোনো অবকাশ নেই। আর যখন টি-20 ফরম্যাট যখন খেলার, অবশ্যই ব্যবধানটা কমে আসে। আমার কাছে যেটা ভালো লেগেছে যে আমি নিজে সহযোগী সদস্যদের সাথে খেলেছি, আমি পরে তাদের খেলাও দেখেছি। এখনকার দলগুলির সাথে ওই দলগুলির অনেক ডিফারেন্স। আমার মনে দেয়ার ওয়েল প্রিপেয়ার্ড না। মানে মূল ডিফারেন্সটা আসলে তাদের অ্যাপ্রোচে চেঞ্জ এসেছে অনেক বেশি। আগে যেটা ছিল এখন সেরকমটা নাই, এবং সেটা টি-20-র গিফট। আমি একটু অ্যারন জোনসের ইনিংসে আসতে চাই। 40 বলে 94, সেটাও আবার অপরাজিত। মানে একটা, মানে যারা ফুল নেশন না, টেস্ট প্লেইং নেশন না, এরকম একটা দেশের এই যে টি-20 অ্যাপ্রোচ, সেটা তো আসলে কোনো প্রশংসাই যথেষ্ট নয়। দেখুন, শুধু ইটস নট অনলি অ্যাবাউট অ্যাপ্রোচের একটা ব্যাপার থাকে, তারপর স্কিলের একটা অনেক বড় ব্যাপার থাকে। আপনি যদি যতই চেষ্টা করেন, যে চিন্তা প্ল্যান করে যান যে আপনি সব মারবেন, বাট মানে সাথে এক্সিকিউশনে থাকবে, আপনি স্কিল পাওয়ারটা, স্কিল লেভেলটা ওরকম থাকতে হবে। আই থিঙ্ক তার স্কিল লেভেলটা বেশ ভালো। যে শটগুলি খেলেছেন, ব্রিলিয়ান্ট ক্রিকেটিং শটস, যে ছক্কাগুলি মেরেছেন, ভালো টেকনিক, ভালো 6 মারতে গেলে কিন্তু টেকনিক লাগে, সেটা হয় না। তো আই থিঙ্ক অ্যারন জোন্স যেটা করেছে, এবং ইটস নট দ্য ফার্স্ট টাইম, এমন না যে সে আজকেই খেললো, এর আগেও কিন্তু সে এরকম করেছে। আমাদের সাথে খেলা কিন্তু সে একটা ভালো ইনিংস খেলেছিল। সো ইট শোজ দ্যাট হি ক্যান ডু ইট। সো আমার খুব মানে ভালো লেগেছে, টু বি অনেস্ট, যে এইভাবে তিনি ব্যাটিং করেছে এবং তিনি দেখিয়েছেন হি ইজ ক্যাপেবল। ইটস নট অনলি অ্যাবাউট ওয়ান ইনিংস, তার ব্যাটিং স্টাইলটা এরকম। এবং আজকে যখন ব্যাটিং করেছে ইউএসএ, কিন্তু সিমস লাইক তারা একটা করার মতো দল, একটা করার মতো, ডেফিনেটলি। আরেকটা কারণে আজকের ম্যাচের দিকে একটু বেশি নজর রাখতে হয়েছে, কারণ এই ভেন্যুতেই কিন্তু বাংলাদেশের প্রথম ম্যাচ। আমি একটু বাংলাদেশের আলোচনায় সুইচ করছি। 8 তারিখ শ্রীলঙ্কার সঙ্গে এই ডালাসে। ফলে একটা ধারণা কিন্তু ছিল যে ড্রপ ইন উইকেটে রান খুব বেশি না হতে পারে, একটু কম থাকতে পারে। আপনি মনে করে দেখেন, বাংলাদেশ যখন বিশ্বকাপ খেলতে যাচ্ছিল তখনও এরকম কথা ছিল যে বিশ্বকাপে অত বড় রানের খেলা হবে না, 160। কিন্তু সেই চিন্তাটা বোধহয় এই স্কোর কার্ড বদলে দিচ্ছে। কালকের ম্যাচটা দেখে, বাংলাদেশের প্র্যাকটিস ম্যাচটা এবং আজকের সকালের ম্যাচটা দেখে আমরা মনে হয় ধারণা থেকে বের হতে পারি। এবং এটা কিন্তু সবারই ধারণা ছিল। ইভেন আপনি যদি ইন্ডিয়ান টিমে দেখেন, তারাও কিন্তু স্পিনার বেশি নিয়েছে। তাদের স্কোয়াডে কিন্তু 4 জন স্পিনার, ওরকম রেগুলার ফাস্ট বোলার কিন্তু খুব বেশি নেই। নর্মালি কিন্তু সবাই এখন ফাস্ট বোলার বেশি নিয়ে যায়, তারাও কিন্তু ফাস্ট বোলার কম নিয়েছে, স্পিনার বেশি নিয়েছে। 4 জন স্পিনার দলে নিয়ে গিয়েছে স্কোয়াডে, 15 জনের স্কোয়াডে। সবার কিন্তু এই ধরনের ধারণা ছিল। বাট কালকের ম্যাচের পরে আই থিঙ্ক সবার কনসেপ্ট চেঞ্জ হয়ে গেছে। আমরা যেটা আশা করেছিলাম, হয়তো আমাদের মতো কিছুটা উইকেট হবে, যেটা আমাদের ফেভারিট থাকে সাধারণত, স্লো এবং লো, সেরকম লক্ষণ দেখা যাচ্ছে না। 194, এবং সেটা চেঞ্জ হয়েছে 2 ওভার আগে। মিনস যে ইটস এ গুড ট্র্যাক, ফেয়ার ট্র্যাক। আমার মনে হয় যে এখানে ফেয়ার ক্রিকেট হবে, এখানে স্পিনারদের বাড়তি সুযোগ পাওয়ার কোনো সুযোগ দেখছি না। এবং কালকের ম্যাচে অ্যালার্মিং আমাদের জন্য এটাই, কালকে যে ম্যাচটা দেখলাম ইন্ডিয়ার সাথে, আমরা সাউথ আফ্রিকার সাথে এরকম উইকেটে খেলবো, একটু বাড়তি বাউন্স আছে, স্পিনারদের করে 7 জনে।
সো মানে সত্যিকার অর্থে যে দুটো ভেন্যুতে গতকালের খেলার কথা বলছেন আর আজকে হলো, এই দুটো ভেন্যুতেই তো দুটো ম্যাচ, প্রথমে শ্রীলঙ্কার সাথে ডালাসে, তারপরে সাউথ আফ্রিকার সঙ্গে নিউ ইয়র্কে। দুটো ম্যাচের উইকেটই বাংলাদেশের এমনিই তো দল চাপে, আরো বোধহয় চাপ বাড়িয়ে দিল, আপনি তো সেটাই বলতে চাচ্ছেন। এক্স্যাক্টলি, আমরা যেটা আশা করে গিয়েছিলাম, যেটা আমাদের আশা ছিল মানে কি আমাদের ফেভারে থাকতো যে একটু স্লো উইকেট, যেটা এক্সপেক্টেড ছিল সবার কাছে, সেটা আসলে মনে হচ্ছে না হবে। বরং কালকে যে ম্যাচটা খেলেছে বাংলাদেশ এবং ইন্ডিয়া, সেখানে কিন্তু আমরা বাড়তি বাউন্স দেখেছি এবং আমাদের ব্যাটসম্যানদের কিন্তু বাড়তি বাউন্স বেশ ভালো সমস্যা হয়েছে। সাউথ আফ্রিকান বলাররা আরও দ্রুতগতিতে বল করে থাকেন, তারা হয়তো অত সুইং করে না, কিন্তু তারা অনেক বেশি সিম বোলিং করে থাকেন। এরকম পেস এবং বাউন্স থাকলে সেটা আমাদের জন্য কাজটা আরও বেশি কঠিন হয়ে যাবে। বিকজ আমাদের টপ অর্ডার কালকে দেখে মনে হচ্ছে আরও ফ্র্যাজাইল মনে হচ্ছে। নর্মালি তো ভালো করছে না, কিন্তু কালকে যখন পেস এবং বাউন্স হচ্ছিল তখন তাদেরকে আরও ফ্র্যাজাইল মনে হচ্ছে। কালকে আমরা একটু বাংলাদেশ নিয়ে যেহেতু কথা বলছি, বাংলাদেশের আলোচনাতেই থাকবো, তারপরে আবার অন্য আলোচনায় যাব। বাংলাদেশের আসলে টপ অর্ডারের মানে আপনি কি সমস্যা দেখছেন? আপনি নিজে টপ অর্ডার ব্যাটার ছিলেন, আপনি সাবেক অধিনায়ক, সব মিলে আপনার বিশ্লেষণটা কি? আমার কাছে মধ্যে উই নিড টু বি পজিটিভ। আমি জানি না কেন আমরা এরকম চিন্তা, আমার মনে হয় আমাদের চিন্তা ভাবনা একটা অনেক বড় পরিবর্তন আনতে হবে। আমরা এখন কিন্তু বড় দল ছোট বড় দল বলে কোনো খেলা নেই। ওয়ার্ল্ড কাপ যখন আপনি খেলতে যাবেন সব দলের সাথে কিন্তু বড় বড় খেলা, ছোট দল বলে কিছু নেই। আপনাকে সাউথ আফ্রিকার সাথে জিততে হবে, ইন্ডিয়ার সাথে জিততে হবে, শ্রীলঙ্কার সাথে জেতার চেষ্টা করতে হবে যদি আপনি ওয়ার্ল্ড কাপ ভালো করতে চান। আমরা একটু ভালো বোলিং দেখলে আমাদের ব্যাটিং অ্যাপ্রোচটা একটু পিছিয়ে আসছে আমার কাছে মনে হচ্ছে। আমার কাছে দেখে মনে হচ্ছে যে আমরা তো কনফিডেন্ট না, আমরা নিজেদের প্রতি আত্মবিশ্বাসটা আমাদের অতটা নেই যে আমরা যে কোনো ফর্মের যে কোনো বোলিংয়ে যে কোনো উইকেটে আমরা ভালো করতে পারি। আমি জানি না আপনি স্টার্টেড গিভিং এক্সকিউজ দিস ডেজ। আমি দেখছি একটু কথাবার্তা যে আমরা এক্সকিউজ দেওয়া শুরু করেছি, উইচ ইজ এ ভেরি রং মুভ। কারণ এই পর্যায়ের ক্রিকেটে আপনি অজুহাত দিয়ে আপনার কোনো সুযোগ নেই। আপনি যেইভাবে হন সেইভাবেই আপনাকে সফল হতে হবে। আমাদের ব্যাটিংয়ের অ্যাপ্রোচের সমস্যা আছে ডেফিনেটলি, স্কিল লেভেলের থেকে আমার মনে হয় আমাদের অ্যাপ্রোচে একটা বড় সমস্যা। আমাদের বিহাইন্ড মানে আমরা মনে অনেক চিন্তা করছি, আমাদের ফলাফল নিয়ে বেশি চিন্তা করছি, আমরা সেটব্যাক নিয়ে বেশি চিন্তা করছি, আমরা নেগেটিভ জিনিসে বেশি চিন্তা করছি। যে ধরুন আপনি একটা খেলার আগে যদি আপনি চিন্তা করেন যে খারাপ খেলে কি হবে না হবে, এটা যদি চিন্তা করা শুরু করেন আপনি কিন্তু খেলা অর্ধেক শেষ। তার মানে এতটা বছর পার করার পরে আমাদের টপ অর্ডাররা তো অনেক ম্যাচ খেলে ফেলেছেন, তারপরে এই যে মানসিক যে দৃঢ়তার কথা বলা হয়, কারণ মানুষ যা বলুক বা চারপাশে মিডিয়া যা বলুক সেটা তো তাদের আসলে ছোঁয়ার কথা না। সেরকম যদি ছুতো তাহলে তো ভারত দলের খেলতে পারারই কথা না। ইটস ভেরি আনফর্চুনেট। দেখুন আমাদের যারা তিনজন টপারে ব্যাটিং করছে তারা কিন্তু কেউ নতুন খেলোয়াড় নয়। আপনি সৌম্য, লিটন এবং শান্ত এই জায়গাটা অলমোস্ট 5-6 ইয়ার্স হয়ে গেছে। লিটন প্রবলি 7-8-9 ইয়ার্স, সৌম্য সরকার সেম, কেউ নতুন খেলোয়াড় নয়, তারা অনেক দিন ধরে খেলছেন। ভেরি আনফর্চুনেট যে এখন তাদেরকে আমি দেখছি যে আমি শুনছি একজন যে আমাদের পাশে থাকার জন্য, পাশে সবাই থাকে, আপনি খারাপ খেলে সমালোচনা হবেই, বাট এটা সমালোচনা পাশে থাকলেও আপনার বেস্ট ক্রিকেটটা খেলতে হবে, পাশে না থাকলে কিন্তু আপনার বেস্ট ক্রিকেটটা খেলতে হবে। আপনি যখন আন্তর্জাতিক পর্যায়ে দেশের হয়ে খেলবেন তখন আসলে আপনাকে পাশে থাকার জন্য কারো দরকার নেই, কারণ ইটস এ প্র্যাকটিক্যাল ওয়ার্ল্ড। আপনি যদি 20 কোটি মানুষ আপনার পাশে থাকে, আপনার কিন্তু পারফর্ম মাঠে যে আপনাকেই করতে হবে। তো আমার মনে হয় যে বাইরে কি হচ্ছে না হচ্ছে এটা আমাদের খেলায় ইফেক্ট একদমই পড়া উচিত না। আমার কেন জানি মনে হচ্ছে সেটা খুব বেশি পড়ছে এবং সেটা নিয়ে আমরা অনেক বেশি চিন্তা করছি। ইউ ক্যানট স্টপ মানে পিপল টকিং, আপনার মানুষকে ভালো করলে মাথায় তুলবে, ভালো না করলে কথা হবে, এটাই বাস্তবতা। এখনকার যে মানে এখন যে এই জেনারেশন সেটা আরো বেশি হয় এবং ইটস নট দ্যাট যে অনলি বাংলাদেশের, সবার সাথে হয়। তিনটা নাম নিয়ে আমরা আলাদাভাবে কথা বলছিলাম, আপনি টপ অর্ডারের কথা বললেন, শান্ত হচ্ছে ক্যাপ্টেন, তার পাশাপাশি লিটন এবং সৌম্য। এই জায়গাটায় মানে তাদের যে আউটগুলো আপনি দেখছেন এবং একই সঙ্গে আপনার কাছে প্রশ্ন, আপনার কি কোনো পয়েন্টে মনে হচ্ছে কিনা যে 3 ফরম্যাটের অধিনায়কত্বটা শান্তর জন্য বার্ডেন হয়ে যাচ্ছে কিনা? শান্ত কিন্তু মাত্র শুরু করেছে ক্যাপ্টেন হিসেবে, আমার মনে হয় এখন টু আর্লি টু জাজ হিম। আমরা যদি এভাবে চিন্তা করতে থাকি গেলে যেই ক্যাপ্টেন হবে তাকে নিয়ে আসলে আমরা জাজমেন্টাল হয়ে যাবো। আমার মনে হয় যেই ক্যাপ্টেন হোক, যাকেই দিই, 3 ক্যাপ ফরম্যাট দিই, 2 ফরম্যাট দিই কিংবা 1 ফরম্যাট দিই, একজন ক্যাপ্টেনকে অ্যাটলিস্ট আপনি 1 বছর সময় দিতে হবে, তারপরে আপনি জাজ করেন। আপনি যদি ইফ ইউ কিপ চেঞ্জিং তাহলে যে কোনো ক্যাপ্টেনের জন্য কিন্তু এসে যে কোনো কিছু ইমপ্লিমেন্ট করা ডিফিকাল্ট। 3 ফরম্যাটে ক্যাপ্টেন্সি করা সহজ বিষয় না। এবং শান্তর ব্যাটিং আসলে মোস্ট সুইটেবল ইন ওডিআই অ্যান্ড টেস্ট ম্যাচ। শান্তর ব্যাটিং কিন্তু ঠিক T20 সুলভ নয়। অন্যান্য দেশগুলো যখন দেখি, দেখুন স্ট্রাইক রেট নিয়ে কেন কথা হয়, T20 ক্রিকেটে স্ট্রাইক রেট কিন্তু সবচেয়ে বেশি বিষয় হচ্ছে স্ট্রাইক রেট। কালকে যখন আমরা ইন্ডিয়ার সাথে খেলা দেখছি, আপনি হয়তো নিশ্চয়ই খেয়াল করেছেন,
ইন্ডিয়ার প্রতিটা ব্যাটসম্যান যখন আসছেন কারো স্ট্রাইক কিন্তু 130-এর নিচে নয়, কারো 140+, 130-এর নিচে স্ট্রাইক রেট কিন্তু কারণ নয়, কারণ 130-এর নিচে যখন স্ট্রাইক রেট থাকবে আপনার 110, 120 থাকবে, তার মানে আপনার টিম রান করবে 160, কিন্তু 150, 100 তার বেশি যাবে না। ইনফ্যাক্ট সুমন ভাই 110-20 এখন কিন্তু ওয়ানডে স্ট্রাইক রেট, মানে এখন আমরা ওয়ানডে যে ফরম্যাটে খেলা হয় হোল ওয়ার্ল্ডে সেটাই, ফলে এখানে যে এই জন্য আসলে আমাদের এই জিনিসটা ইমপ্রুভ করতে হবে ডেফিনেটলি, সেটা নিয়ে আসলে নিজেদেরকে ইমপ্রুভ করতে হবে। আনফর্চুনেটলি এগুলি নিয়ে আমাদের কথা বলতেছে, যে কথা বলা উচিত না, বাট যদি আমাদের এগোতে হয় আসলে এইসব দিক দিয়ে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। আচ্ছা, আমরা সাকিব আল হাসানের মানে তার কাছে যেটা এক্সপেক্টেড সেটাও কিন্তু পাচ্ছি না। গত অনেক দিন তিনি দীর্ঘ সময় খেলার বাইরে ছিলেন, তারপরে তিনি ফিরলেন। আপনি যদি গতকালে প্র্যাকটিস ম্যাচে দেখেন 4 ওভারে 47 দিয়েছেন। এখন আপনার বেস্ট বোলার যিনি ওয়ার্ল্ডেরই সবচেয়ে নাম করা, তিনি যদি এরকম একটা বোলিং করে বসেন, বা আপনি যদি কালকে ব্যাটিং দেখেন 34 বলে 28 রান, এটা তো ব্যাড একটা সিগন্যালই দেয়। কালকের ম্যাচটা ব্যাটিংটা আমি অত এইভাবে দেখছি না, বিকজ প্র্যাকটিস গেম, আমাদের তখন 5 উইকেট পড়ে গেছিল, তখন আসলে আমাদের খেলা আউট অফ গেম, তখন হয়তো একটু ব্যাটিং প্র্যাকটিস করতে ছিল সাকিব, সেটা আমি একটা কারণ দেখতে পারি। বাট বোলিং হাতে ডেফিনেটলি সাকিবের সার্ভিসটা আমাদের অনেক বেশি দরকার। কালকের উইকেট কিন্তু আসলে যেরকম আশা করেছি, আবার বলছি সেরকম ছিল না, হয়তো এরকম উইকেট থাকবে। আমি সাকিবকে নিয়ে অতটা চিন্তিত নই। আমার মনে হয় সাকিব যে বিগ ম্যাচ প্লেয়ার, যখন আমরা মূল ম্যাচে ঢুকে যাব তখন সাকিবের কাছ থেকে আমরা আরও বেটার আশা করি। আমি নিজের প্রত্যাশাটা অনেক বেশি, বিকজ আমাদের সাফল্য পেতে হলে সাকিবকে ভালো পারফর্ম করতে হবে ব্যাটিং অথবা বোলিংয়ে, সেটা এই ওয়ার্ল্ড কাপের প্রথম ম্যাচ হোক, সেকেন্ড ম্যাচ হোক, থার্ড ফোর্থ ম্যাচ হোক, সাকিবের পারফরমেন্সটা খুব ইম্পর্টেন্ট হবে আমাদের। আমরা বাংলাদেশ নিয়ে আবার আলোচনায় ফিরবো। আমরা একটু আজকের যে দ্বিতীয় ম্যাচ সেটা নিয়ে একটু কথা বলতে চাই। প্রথম দিন কিন্তু দুটা যে স্বাগতিক দেশ তারাই নামছে। প্রথম স্বাগতিক দেশ জয় তুলে নিল, এরপর ওয়েস্ট ইন্ডিজ তাদের খেলা, এবং সেটা দুর্বল প্রতিপক্ষ, কোনো সন্দেহ নেই, পাপুয়া নিউ গিনি। এক্সপেক্টেড তো ওয়েস্ট ইন্ডিজই জিতবে। পিএনজির জন্য ডিফিকাল্ট হবে। আমি পিএনজির খেলা আগে, বাট একটা জিনিস কিন্তু আমরা অনেকে যাই না, পাপুয়া নিউ গিনি কিন্তু অনেকদিন ধরে খেলছে, দীর্ঘ সময়, মানে আপনারই খেলার অভিজ্ঞতা আছে তাদের সঙ্গে। আমার খেলার অভিজ্ঞতা আছে, ছোট্ট একটা আইল্যান্ড, বাট ক্রিকেটের চর্চাটা কিন্তু তাদের মনে ভালোই আছে, বিকজ তারা কিন্তু সবসময় এসিসি লেভেল বলেন, আইসিসি লেভেল বলেন, সব জায়গায় কিন্তু তারা পার্টিসিপেট করে থাকেন এবং ডেফিনেটলি পারফর্ম করেন, নাহলে ওয়ার্ল্ড কাপ কীভাবে খেলছেন না। এবার যেহেতু 20টা দলের ওয়ার্ল্ড কাপ, তাদের জন্য সেই সুযোগটা সহজ হয়ে গেছে। আমরা ইটস এ গুড কনসেপ্ট অফ আইসিসি, যে এতগুলো দলকে সুযোগ করে দেওয়া। আমরা ক্রিকেটের যে বিশ্বায়নের কথা বলি, এর থেকে ভালো উদ্যোগ আর কিছু হতে পারে না। পাপুয়া নিউ গিনি ওয়ার্ল্ড কাপ খেলবে, তাদের ক্রিকেটটা ডেফিনেটলি আরও বেশি মানে মানুষ ইন্সপায়ার হবে খেলার জন্য। আর টিম হিসেবে হয়তো আমাদের খুব বেশি ইনফরমেশন নেই, বাট ওয়েস্ট ইন্ডিজ টিম আমার কাছে কেন জানি মনে হচ্ছে দে আর ভেরি হাংরি ইন দিস ওয়ার্ল্ড কাপ। এই ওয়ার্ল্ড কাপে তাদেরকে খুব ক্ষুধার্ত মনে হচ্ছে। তাদের দলে ম্যাচ উইনার কিন্তু অনেক, গেম চেঞ্জার অনেক, এত গেম চেঞ্জার মনে হয় না আর কোনো দলে আছে। বাকি দলগুলি খুব ভালো সেটেল, ওয়েস্ট ইন্ডিজ হয়তো অত সেটেল নয়, তাদের টপ অর্ডার হয়তো অত সেটেল না, কিন্তু তাদের দলে গেম চেঞ্জার, ব্যাটিংটা হচ্ছে বিধ্বংসী। আপনি যদি রহমান পাওয়েলের কথা বলেন, হেটমেয়ারের কথা বলেন, শাই হোপ, জনসন চার্লস, নিকোলাস পুরান, এবং সবশেষে আন্দ্রে রাসেল, তো সবকিছু মিলে মানে এই দলের এই লাইন আপ বলে যে আমার মনে হয় 250ও চেঞ্জ হয়ে যেতে পারে, বিষয়টা এরকম। ক্যাপেবল, ভেরি মাচ ক্যাপেবল। এক দলে এতগুলি গেম চেঞ্জার আসলে খুব বেশি নেই। ভালো খেলার সব দলে আছে, 2-3 জন আছে গেম চেঞ্জার, বাট ওয়েস্ট ইন্ডিজ দলে যে গেম চেঞ্জিংটা আছে অ্যাবিলিটি আর কোনো দলের খুব বেশি আমার কাছে মনে হয় না আছে। আবার ইন্টারেস্টিং হচ্ছে ওয়েস্ট ইন্ডিজকে আমরা বিভিন্ন জায়গায় অনেক সময় ক্রিকেটে ডিমোটিভেটেড দেখি, কিন্তু ওয়ার্ল্ড কাপটা যখন তাদের ঘরে, কারণ আপনি জানেন যে আমেরিকা ফেজে অল্প কিছুদিন যাওয়ার পরেই কিন্তু ওয়েস্ট ইন্ডিজের শেষ পুরাটা হবে ওয়েস্ট ইন্ডিজে, ফলে এটা বোধহয় তাদের ক্রিকেটের জন্যে মানে ফিরিয়ে আনার গৌরবের জন্য একটা বড় পয়েন্ট হবে। তাদের এই সময়ের খেলা দেখে আমার কাছে ঠিক সেটাই মনে হচ্ছে। আমার 50 ইয়ার্স ওয়ার্ল্ড কাপের চান্স না পড়ে তাদেরকে অনেক হার্ট করেছে ডেফিনেটলি। তারা তো ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন টি-20তে হয়েছে, 50 ইয়ার্স ক্রিকেটেও হয়েছে। একটা সময় তো ক্রিকেটে মানে অনেক বড় শক্তি ছিল, এখনও অনেক শক্তিশালী। আমার মনে হয় এই ওয়ার্ল্ড কাপটা তারা খুব ভালো চাচ্ছেন মন থেকে যে ভালো কিছু করতে। তাদের ট্যালেন্টের কোনো অভাব নেই, পাওয়ার হিটের অভাব নেই, টিমের যথেষ্ট ভালো খেলার আছেন, বোলিং সাইডটা খুব ভালো। যদি সুনীল নারায়ণ খেলতেন তাহলে তাদের বোলিংটা আরও বেশি স্ট্রং হতে পারে, ইভেন ব্যাটিং তো তাকে ডেফিনেটলি তারা মিস করে, বাট স্টিল এ ভেরি গুড সাইড। ওয়েস্ট ইন্ডিজ টিমের সবচেয়ে যেটা প্রবলেম আসলে দল হিসেবে খেলা, যেহেতু আমরা অনেকেই জানি না যে ওয়েস্ট ইন্ডিজের বিভিন্ন আইল্যান্ডকে নিয়ে একটা দল হয়, ওয়েস্ট ইন্ডিজ তো আর কোনো দেশ না, দেশ হচ্ছে আলাদা আলাদা। তাদের মধ্যে একটু আইল্যান্ড একটু কিন্তু রাইভালরি আছে, তো সেটা অনেক সময় তাদের টিমকে হার্ট করে। বাট আমার মনে হয় এই বছরটা, এই ওয়ার্ল্ড কাপটা যেহেতু ওয়েস্ট ইন্ডিজ হচ্ছে, তারা সবাই একসাথে মিলে খেলবেন, এবং যখন যদি তারা সবাই একসাথে হন, ওই জেলটা করতে পারেন,
তাহলে কিন্তু দে আর এ ডেঞ্জারাস সাইড। একটা সাপোর্টিং ইনফরমেশন আপনিও জানেন, মানে কোনো সন্দেহ নেই, প্র্যাকটিস ম্যাচে কিন্তু অস্ট্রেলিয়াকে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ এবং সেই ম্যাচে বিধ্বংসী ব্যাটিং করেছেন নিকোলাস পুরান। মানে আমি হাইলাইটসগুলো দেখলেও মানে ওই ছয়গুলো দেখলেও শরীরে ভয় লাগে, এরকম ভাবে মেরেছে। তো ফলে অস্ট্রেলিয়াকে যারা প্র্যাকটিস ম্যাচে হারাতে পারে তাদেরকে অবশ্যই, এবং আরও স্বাগতিক, তাদেরকে তো টাইটেল কন্টেন্ডার ধরতেই হবে। তাদের সবচেয়ে বড় ব্যাপার ছিল তারা কতটাখানি চাচ্ছেন, তাদের উইল পাওয়ারটা কতখানি, তারা কতখানি একসাথে খেলতে পারছেন। টিম হিসেবে কিন্তু যেটা বলছিলাম, তাদের দলে এত ম্যাচ উইনার, এত গেম চেঞ্জার আর কোনো দলে কিন্তু এতটা নেই। আই মিন একটা নিকোলাস পুরান না, পরে যদি বাকি খেলোয়াড়দের দেখেন সবাই কিন্তু স্ট্রাইকে 200+ করে রান করতে পারে, তারা ভেরি মাচ ক্যাপেবল। সেই দলটা যদি একসাথে হয়ে খেলে দে ক্যান বিট এনিবডি। ডেফিনেটলি। আমরা আবার একটু বাংলাদেশ প্রসঙ্গে ফিরে আসি। অনুষ্ঠান শুরুর আগে আমি আর আপনি যখন কথা বলছিলাম তখন একটা ব্যাড নিউজ আমাদের সামনে চলে আসলো। শরীফুলের কথা আপনি বলছিলেন যে ইনজুরিতে পড়ে গেল, এবং তাসকিনকে নিয়ে একটা টেনশন তো এখনও আছে, কারণ তিনি ফাইনালি কোন ম্যাচ থেকে খেলতে পারবেন উই আর নট শিওর। তার সঙ্গে শরীফুলের যদি এই অবস্থায়, তাহলে তো দলটার বোলিং শক্তিটাও তো আবার একটা বড় হুমকির মুখে পড়লো। মুস্তাফিজ খুব ভালো ফর্মে আছেন, আইপিএলেও খুব ভালো ফর্মে ছিলেন। লাস্ট ম্যাচটা যেটা ইউএসের সাথে দুর্দান্ত বোলিং করেছেন। বাট আই ফিল শরীফুল্লাহ আওয়ার বেস্ট বোলার নাও, বিকজ নতুন বলে যে ব্রেক থ্রুটা দরকার হয়, মানে টি-20 কিন্তু নতুন বলে ব্রেক থ্রুটা প্রথম 6 ওভারের মধ্যে উইকেট নিতে পারলে কিন্তু আপনি খেলায় অনেক এগিয়ে যাবেন। মুস্তাফিজ ভেরি গুড মিডল ওভার এবং শেষের দিকে, বাট শুরুর দিকের উইকেট নেওয়ার কাজটা কিন্তু শরীফুল নিয়মিতভাবে খুব ভালোভাবে করছিলেন। শরীফুল যদি না খেলতে পারে এটা আমাদের জন্য অনেক বড় সেটব্যাক হবে। তানজিদ সাকিব আছেন, স্টিল এ ভেরি গুড বোলার, বাট নতুন বলে আই থিঙ্ক শরীফুল এই মুহূর্তে খুব ভালো ফর্মে আছেন, খুব ভালো করছেন। আই হোপ যে তার 6টা স্টিচ পড়েছে, কোন হাতে আমি জানি না, বোলিং হ্যান্ড না মানে এমনি আদার হ্যান্ড, যদি না হয় তাহলে আমাদের জন্য গুড নিউজ। শরীফুল না খেলাটা আমাদের জন্য ডেফিনেট বড় সেটব্যাক। আই জাস্ট হোপ আমরা তাসকিনকে পাবো, বাট লাস্ট ম্যাচে কিন্তু তাসকিন খেলেননি। আমার মনে হয় না তাসকিন প্রথম ম্যাচের আগে সুস্থ হবেন, সেটা না হলো তাহলে কিন্তু আমাদের বোলিংটা কিন্তু একটু উইক হয়ে গেল আমাদের। ডেফিনেটলি, মানে যেটা হচ্ছে গত কিছুদিনের অভিজ্ঞতা বলে বোলিংটাই আমাদেরকে স্বস্তি দিত, ব্যাটিংটা নিয়ে আমরা অনেকদিন ধরেই ভুগছি, তো সেই জায়গাটা একটু টেনশন। সেই ক্ষেত্রে কিন্তু একটা মেজর চেঞ্জ হতে পারে যে আমরা যেই কনসেপ্টে এগোচ্ছি, 3টা সিম বোলার 2টা স্পিনার, সেখানে হয়তো তখন 2টা সিম বোলার নিয়ে খেলতে হতে পারে আমাদেরকে। উইকেট কিন্তু সে সাজেস্ট করছে না, উইকেট সাজেস্ট করছে 3টা সিম বোলার। সো এটা একটা অবশ্যই আমাদের জন্য চিন্তার বিষয়, কারণ স্পিনাররাই ড্রপ ইন উইকেটে ভালো করছে না, সেটা মানে বোঝা গেছে। একটা বিষয়, যখন ফিক্সচারটা দেখলেন, যদিও ফিক্সচারের উপর কারো হাত নেই, বাংলাদেশের প্রথম 2টো ম্যাচই কিন্তু বড় দলের সঙ্গে, এবং তার একটা কিন্তু আগামীকাল হবে তাদের মধ্যে, মানে শ্রীলঙ্কা এবং সাউথ আফ্রিকা, এবং বাংলাদেশ প্রথম শ্রীলঙ্কার সঙ্গে খেলবে, তারপর সাউথ আফ্রিকা। এখন বড় 2টা দলের সঙ্গে আগে খেলা হয়ে যাওয়াটা, এটা কি সুবিধা না অসুবিধা, আপনার কি মনে হয়? অসুবিধা এই সেন্সে যে 2টি খেলাই কিন্তু দেখুন সাউথ আফ্রিকা আমাদের সাথে এগিয়ে আছে, মানে প্র্যাকটিক্যাল, এটা বাস্তবতা। টিম হিসেবে সাউথ আফ্রিকা অনেক এগিয়ে আছে। শ্রীলঙ্কা কিন্তু আমরা হেড টু হেড দেখলে খুব বেশি এগিয়ে নেই, বাট শ্রীলঙ্কা যেটা আছে যে কিছু গেম চেঞ্জার আছে, আমাদের কিন্তু খুব বেশি গেম চেঞ্জার নেই, এবং শ্রীলঙ্কার কিন্তু বোলিংয়ে কিছু বোলার আছে তারাও গেম চেঞ্জার। আমরা গুড বোলার, ভালো বোলিং করবো, 28টা বোলিং করবো, গেম চেঞ্জার খুব বেশি নেই আমাদেরও। সেক্ষেত্রে কিন্তু দল হিসেবে শ্রীলঙ্কার সাথে কিন্তু আমাদের খুব বেশি ডিফারেন্স নেই। আমরা যদি প্রথম 2টি ম্যাচ জিততে না পারি তাহলে এই ওয়ার্ল্ড কাপটা পরে প্রভাব পড়ে যেতে পারে, ডেফিনেটলি প্রভাব পড়বে, তাহলে আমাদের সেকেন্ড রাউন্ডে কোয়ালিফাই করা মনে হয়। আচ্ছা, আমরা যে ম্যাচ নিয়ে অনেক কথা বললাম, ভারতের বিপক্ষে বাংলাদেশ খেলেছিল ওয়ার্ম আপ ম্যাচ, আমরা ভারত বাংলাদেশ যে ওয়ার্ম আপ ম্যাচ, যেটা আমাদেরকে হতাশ করেছে, সবাইকে হতাশ করেছে, আমরা সেই ম্যাচের ম্যাচ রিপোর্টটা একটু দেখে নেব। গত 1 দশকে বাংলাদেশ ভারত লড়াই আলাদা মাত্রা পেয়েছে, বেশ কটি ম্যাচ উপহার দিয়েছে টানটান উত্তেজনা। গেল টি-20 বিশ্বকাপে হয়েছে রুদ্ধশ্বাস লড়াই, তবে এবার প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ যেন তৃতীয় সারির কোনো দল। রোহিতরা হেসে খেলে হারালো শান্তদের। ম্যাচের কোনো অংশেই বাংলাদেশ ভারতকে চাপে ফেলতে পারেনি, জয়ের ন্যূনতম সম্ভাবনা তৈরি করতে পারেনি। হ্যাঁ, শুরুটা ভালো হয়েছিল, প্রথম 5 ওভারে মাত্র 33 রান তুলতে পারে রোহিতরা, তবে 6ষ্ঠ ওভারে সাকিবের বল বেধড়ক পেটান ঋষভ পান্ত, তাতে পাওয়ার প্লে শেষে ভারতের বোর্ডে 55 রান। শরীফুল মাহিদি নিয়ন্ত্রিত বল করেন, রিশাদও খারাপ না, তবে চিন্তার কারণ 2 বাঁহাতি স্পিনার সাকিব ও তানভীর, দুজনের বলই তুলোধুনো করেছে ভারতীয় ব্যাটাররা। ফিল্ডিং মোটা দাগে ভালো হয়নি বাংলাদেশের, ফিল্ডিং প্লেসমেন্টও প্রশ্নবিদ্ধ, তারপরও ভারতকে 200-র নিচে আটকে রাখায় বোলারদের কৃতিত্ব দিতেই হয়। হাতটা বড় হয়েছে ব্যাটারদের ব্যর্থতায়, যার 16 কলা পূর্ণ করেন যথারীতি সৌম্য, লিটন, শান্ত। 10 রানের মধ্যে এই 3জন সাজঘরে ফেরেন।
তানজিদ ও হৃদয় বড় ইনিংস খেলতে পারতেন, কিন্তু সম্ভাবনা জাগিয়ে তারা ব্যর্থ। শেষমেশ রিয়াদ সাকিবেই ভরসা। এ দুই অভিজ্ঞ ব্যাটারের ৭০ রানের জুটিতে ১০০ পার করে বাংলাদেশ। লাল সবুজের পক্ষে সর্বোচ্চ ৪০ রিয়াদের, সাকিব করেন ২৮ রান। রিশাদ জাকের যেভাবে ৬ মারতে গিয়ে আউট হলেন, তাতে ফিনিশিংয়ে ভরসার জায়গা কমল। সব মিলিয়ে ভারতের বিপক্ষে বড় হারে প্রস্তুতি সন্তোষজনক না বাংলাদেশের। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আমরা ফিরে যাচ্ছি অতিথির কাছে। যে ম্যাচ নিয়ে এত কথা বললাম, সেই ম্যাচে আমরা যে দৃশ্যগুলো দেখলাম, আউটগুলো নিঃসন্দেহে ফ্রাস্ট্রেশন বাড়ায়। কিন্তু আপনি যে প্রশ্নটার কথা বলছিলেন যে শ্রীলঙ্কা বাংলাদেশ কাছাকাছি, সাউথ আফ্রিকা পরের ম্যাচ নিউ ইয়র্কে, যেটা আমরা যে ভেন্যুতে খেললাম, এই দুইটা জায়গায় সাউথ আফ্রিকাও তো আসলে বিধ্বংসী দলই বলতে হবে। তাদের সাম্প্রতিক ফর্ম কিন্তু সুপার। তাদের কিছু জেনুইন পেস বোলার আছে, এবং যদি আপনি কালে খেলাটা দেখে থাকেন, আমাদের প্লেয়ারদের কিন্তু সমস্যা হচ্ছে বাউন্সের জন্য। সবাই কিন্তু ব্যাটের উপর দিকে বল লেগেছে, মারতে যেয়ে কিন্তু ব্যাটের যেখানে সুইট পার্ট সেখানে করতে পারেনি, যার জন্য কিন্তু ক্লিয়ার করতে পারেনি, সবাই স্ট্রাগল করেছে। সাউথ আফ্রিকা কিন্তু সিম বোলার আরও বেশি জোরে বল করে, আরও বেশি বাউন্স পেয়ে থাকে। তো আমাদের সেটাকে অ্যাডজাস্ট করতে হবে, নতুন বলটা সেটা আমাদের ডিল করতে হবে। এসেবলিশন আমাদের জন্য যে উইকেটটা কেমন হতে পারে, কি আমরা ফেস করতে পারি, কারণ সেটাই আমরা কিন্তু ফেল করেছি। যখন একটু বাড়তি বাউন্স হয়েছে ইন্ডিয়ান বোলারদের থেকে, সাউথ আফ্রিকান বোলারের কিন্তু আরেকটু বেশি বাউন্স পাবে। সেটাই অনেক হতাশার মধ্যে একটা পজিটিভ, বাংলাদেশ নিয়ে তো হতাশার কথাই বেশি হচ্ছে। মাহমুদুল্লাহ রিয়াদ দারুণ ফর্মে আছেন, তার বিষয়টা কিন্তু, তার কামব্যাকের গল্পটা কিন্তু আসলেই অসাধারণ। এটা কিন্তু পরের যে ইয়াং ক্রিকেটারদের জন্য একটা এক্সাম্পল হয়ে থাকবে অনেক দিনের জন্য। আপনি যদি গতকালও দেখেন, তার অসাধারণ একটা ক্যাচ হয়েছে, যেটা অসাধারণ, এই বয়সের একজনের কাছ থেকে এটাকে এক্সপেক্টেড না। তার পাশাপাশি তার ব্যাটিংটাও যদি দেখেন, মানে একমাত্র টি-20 সুলভ ব্যাটিং। আমি ওর ক্যাচিংটাই আমার আগে মনে হয়েছে, ব্যাটিং তো রিয়াদ এরকমভাবেই করছে, ক্যাচিংটা আসলে ফিল্ডিংটা এক্সিলেন্ট, শুধু মানে আউটফিল্ড না, মানে ক্যাচিং না, আউটফিল্ডের গ্রাউন্ড ফিল্ডিংও কিন্তু খুব ভালো ছিল মাহমুদুল্লাহ। আমাদের মাহমুদুল্লাহর ইন ফিউচার, তার এই যে শেষের দিকে যে সংগ্রামটা, নিজেকে যে প্রস্তুত করাটা, নিজেকে আরও পরিশীলিত করা, নিজের স্টাইলটা, খেলার স্টাইলটা চেঞ্জ করা, ফিল্ডিং ইমপ্রুভ করা, এই সময় কিন্তু ইটস নট ইজি। কারণ একটা সার্টেন এজের সময় কিন্তু আপনি চাইলেও আপনার শরীর মন সাড়া দিবে না, মন যত চাক শরীর সাড়া দেয় না। বাট মাহমুদুল্লাহ যেটা করেছে লাস্ট 1 year, আমাদের এটা এক্সাম্পল হিসেবে অনেক কোচই অনেক খেলোয়াড়কে দেবেন ইন ফিউচার। কিন্তু আমরা কি এই জাতীয় এক্সাম্পল মনে রাখি খুব বেশি? মানে আমি কেন এই কথা বলছি, যে ক্রিকেটারদের কথা কম বলে জবাব দেওয়ার জায়গা তো মাঠ, যেটা আমাদের অনেক ক্রিকেটারই ভুলে যান। এই জন্য বললাম এই এক্সাম্পলটা হয়তো আমরা ভবিষ্যতে অনেকেই দেবে। কারণ আপনি যদি দেখেন মাহমুদুল্লাহর সাথে মাহমুদুল যেটা করেছে, মাহমুদুল্লাহকে যখন বিশ্রাম দেওয়া হয়েছিল, সার্টেন কারণে দেওয়া হয়েছিল, তখন কিন্তু মাহমুদুল্লাহ নিজের পক্ষে অনেক কথা বলতে পারতেন, কিংবা বাইরে যে অনেক কিছু যেটা আমরা করে থাকি, যেটা আমাদের সাধারণ মানে সবাই করে থাকে। মাহমুদুল্লাহ কিন্তু ওই পিরিয়ড অফ টাইমটা কিচ্ছু বলেননি। উনি তাকে নিয়ে যেই প্রশ্নগুলি তোলা হয়েছিল, ঠিক সেই কাজগুলি নিজেই ঠিক করেছেন, সেই কাজগুলি আরও ইমপ্রুভ করেছেন। তার ফিল্ডিং ইমপ্রুভ করেছেন, ব্যাটিংয়ের ইন্টেন্ট ইমপ্রুভ করেছেন, স্ট্রাইক রেট ইমপ্রুভ করেছেন। এই পিরিয়ড অফ টাইমটা নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন। অন্য কেউ হলে কী হতো, আমরা নিজের পক্ষে যুক্তি দেখাতাম, কাজটা না করে কথা বলতাম। বাট মাহমুদুল্লাহ গান যে কথা না বলে কাজে করে দেখিয়েছে, সে এক্সাম্পল ফর এভরিবডি। আই হোপ আমাদের সামনে একটা এক্সাম্পল আছে, নতুন যারা ক্রিকেটার, ইভেন এখন যারা খেলছেন, তারা তার কাছ থেকে শিক্ষাটা দেবে। বাইরে তাকাতে হবে না, আমার সামনে কিন্তু একজন দাঁড়িয়ে আছেন। ডেফিনেটলি এটা অনেক বড় একটা ব্যাপার। আমরা অনুষ্ঠানের একদম শেষ দিকে, ইনফ্যাক্ট শেষ মিনিটে, আপনার কাছে যদি টি-20 বিশ্বকাপ যেভাবে শুরু হলো এবং টোটাল একটা বিশ্বকাপের এক্সপেকটেশন দিয়ে আমরা অনুষ্ঠান শেষ করব, মানে কি বলবেন? আমার মনে হয় খুব ভালো এক্সাইটিং বিশ্বকাপ দেখতে পাচ্ছি। কারণ ইউজুয়ালি যখন বহিষ্কার দল খেলা হয়, অ্যাসোসিয়েট কান্ট্রিগুলির সাথে খেলাগুলো জমে না, ওয়ান সাইডেড খেলা হয়। বাট যেভাবে ইউএসএ আর দেখলাম, আমার মনে হয় প্রতিটা ম্যাচই কিন্তু আমাদের ইন্টারেস্টিং হবে। ডেফিনেটলি। হাবিবুল বাশার সুমন, আমরা আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। ভবিষ্যতে আবার কোনো না কোনো পর্বে নিশ্চয়ই দেখা হবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন দর্শক। এই ছিল কভার ড্রাইভের আজকের আয়োজন। আগামীকাল ঠিক একই সময়ে দেখা হবে নতুন কোনো অতিথিকে নিয়ে। সবার জন্য শুভকামনা।